আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 293তম পর্ব 293তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট আইনের ধারা 85 এর উপধারা 1-এর ক এবং 2 আলোচনা করব। 1-এর ক এবং 2 এর সাথে বিধি 65ও আসবে। আমরা এখন ভ্যাট আইনের ধারা 85 আলোচনা করছি। ধারা 85 হলো জরিমানা সংক্রান্ত বিধান। ভ্যাট আইনের কোনো বিধান যদি লঙ্ঘন হয় তাহলে যে জরিমানা কি পরিমাণ জরিমানা হবে সেই বিধানগুলো এই ধারায় বর্ণনা করা আছে। আমরা উপধারা 1-এ দেখেছি প্রায় 15টা আমরা পরিস্থিতি দেখেছি যেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে যে এই ভায়োলেশনের জন্য এত জরিমানা হবে। ধারা 1-এর ক হলো উপধারা 1-এর ক হলো ভিডিএস সংক্রান্ত জরিমানা সংক্রান্ত বিধান। ভিডিএস আপনারা জানেন, ভ্যাট উৎসে কর্তন। উৎসে ভ্যাট কর্তন করার ক্ষেত্রে যদি কোনো ব্যর্থতা হয়, কেউ যদি কোনো ভায়োলেট করে, উৎসে ভ্যাট কর্তন না করে, তাহলে কি বিধান সেটা এই উপবিধি 1-এর কতে বলা আছে। ধারা 49 এর বিধান অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর কর্তন এবং জমা প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও উৎসে মূল্য সংযোজন কর কর্তনকারী উক্ত ধারার অধীন উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হইলে, যদি কেউ ভিডিএস কর্তন না করে এবং জমা প্রদান না করে তাহলে কি হবে। এখানে দুইটা দফা আছে, দফা অ এবং আ। দফা অতে বলা আছে যে ধারা 127 অনুযায়ী আরোপিত সুদসহ উক্ত মূল্য সংযোজন কর তাহার নিকট হইতে এরূপে আদায় করা হইবে যেন তিনি উক্ত ধারার অধীন একজন পণ্য বা সেবা সরবরাহকারী। যদি উৎসে কর্তন না করে তাহলে তার কাছ থেকে এই ভ্যাট আদায় করা হবে যেন তিনি সরবরাহকারী এবং তার কাছ থেকে সুদ আদায় করা হবে, এটা বলা আছে দফা অতে। আর দফা আতে উল্লেখ আছে যে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানে ব্যর্থ হইলে, অর্থাৎ উৎসে কর্তন করা হয়েছে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি, সরকারি ট্রেজারিতে ডিপোজিট করা হয়নি, এরকম অনেকে করে। অনেকে ভিডিএস কেটে নিজের কাছে রেখে দেয়, এটারও বড় অনিয়ম। এটা ভিডিএস তো সরকারের ভিডিএস, ভ্যাট ডিডাকশনের সোর্স, কিন্তু ভিডিএস কাটছে কেটে নিজের কাছে রেখে দিয়েছে, এরকম হয় অনেক সময়। এরকম যদি হয় তাহলে কর্তনকারী ব্যক্তি, মূল্য সংযোজন কর জমা প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কমিশনার অনধিক 25,000 টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ করতে পারবেন। যদি এরকম হয় যে উৎসে কর্তন করে রেখে দিয়েছে তাহলে উৎসে কথিত অর্থ জমা দিতে হবেই, সুদ জমা দিতে হবে। আর হলো ব্যক্তিগত জরিমানা করতে পারবে কমিশনার, যিনি কর্তন করছেন তাকে, যার জমা দেওয়ার দায়িত্ব ছিল তাকে এবং ওই প্রতিষ্ঠানের প্রধানকে প্রত্যেককে 25,000 টাকা করে ব্যক্তিগত জরিমানা করতে পারবেন। আর এর সাথে সুদ, মূলটা জমা দেওয়া এবং তার সাথে ব্যক্তিগত জরিমানা। এই ক্ষেত্রে ভিডিএস কর্তন না করলে সাধারণ জরিমানার পরিমাণ কত হবে, এটা নিয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে, সেটা আমরা আলোচনা করব। কখনো সমপরিমাণ, অর্ধেক সমপরিমাণ জরিমানা করা হয়, আবার কখনো 10,000 থেকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। তো এই বিষয়ে একটা অস্পষ্টতা আছে, এটা ক্লারিফিকেশন দরকার। তো আমরা এতক্ষণ জানলাম যে ভিডিএস যদি কেউ না কাটে তাহলে সুদসহ তার কাছ থেকে আদায় করা হবে। আর আমরা জানলাম যে কাটা হয়েছে কিন্তু জমা দেওয়া হয়নি, তাহলে 3 জনকে কমিশনার 25,000 টাকা করে ব্যক্তিগত জরিমানা আরোপ করতে পারে। এই হলো উপধারা 1-এর ক। এবার আমরা উপধারা 2-এ যাই। উপধারা 2 হলো অপরাধ বা উপধারা 1-এ উল্লেখিত ব্যর্থতা বা অনিয়ম বা কর ফাঁকি ব্যতীত কোনো বিধিমালার কোনো আইন বা তদধীন প্রণীত বিধিমালার কোনো বিধান অনুযায়ী করণীয় কোনো কিছু করিতে ব্যর্থ হন
বা নিষিদ্ধ কিছু করেন, তাহা হইলে ধারা ৮৬-তে বর্ণিত মূসক কর্মকর্তা উক্ত ব্যক্তিকে উক্ত ব্যর্থতা বা কর্মকাণ্ডের গুরুত্ব ও পৌনঃপুনিকতা ভেদে নির্ধারিত পদ্ধতিতে ও পরিমাণে জরিমানা আরোপ করিতে পারিবেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা উপধারা ১-এ দেখেছিলাম প্রায় ১৫টা ব্যর্থতা। এই ১৫টা ব্যর্থতা সুনির্দিষ্টভাবে সেখানে উল্লেখ ছিল এবং সেখানে সুনির্দিষ্ট পরিমাণ জরিমানা উল্লেখ ছিল। এখন আমরা যেটা দেখছি উপধারা ২, এইখানে বলা আছে যে এই উপধারা ১-এ আমরা যে ১৫টা দেখেছি তার বাইরে, উপধারা ১-এ যে আমরা 15টা পরিস্থিতি দেখেছি তার বাইরে যদি কোনো অনিয়ম সংঘটিত হয়, কোনো ব্যর্থতা বা অনিয়ম সংঘটিত হয়, তাহলে কি হবে? এখানে বলা আছে যে তাহলে 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 নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপ করা যাবে। নির্ধারিত পদ্ধতিতে আমি আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে। নির্ধারিত পদ্ধতি কি সেটা আমরা দেখব, এখনই আমরা দেখব। তো মূল কথা হলো যে উপধারা ১-এ 15টা স্পেসিফিক ক্ষেত্র বলা আছে, আর এখন আমরা উপধারা ২-এ যেটা দেখলাম যে ওই 15টা স্পেসিফিক ক্ষেত্রের বাইরে যদি কোনো ব্যর্থতা সংঘটিত হয় তাহলে নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপিত হবে। সেই জরিমানার পরিমাণ হচ্ছে ১০,০০০ থেকে ১ লক্ষ টাকা। সেটা বিধি ৬৫-তে বলা আছে। এই যে নির্ধারিত পদ্ধতি কি সেটা বিধি ৬৫-তে বলা আছে। আমরা এখন বিধি ৬৫ দেখব। বিধি ৬৫-তে বলা আছে নির্ধারিত পরিমাণ কি। বিধি ৬৫-তে উল্লেখ আছে, বিধি ৬৫-তে বেশ ৮টা উপবিধি আছে, একটু বড় বিধি। উপবিধি ১-এ বলা আছে যে কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। সেটা তো করতে হবেই, কারণ দর্শানোর নোটিশ জারি করতে হবে। আর ২-এ বলা আছে যে অন্য ধারা ৮৫-এর উপধারা ১-এ বর্ণিত কর ফাঁকি সংক্রান্ত ব্যর্থতা ব্যতীত অন্য যে কোনো ধরনের ব্যর্থতা বা অনিয়মের জন্য সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এরূপ কোনো মূসক কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ জারি করবে। এখানে মূল কথা হলো যে ধারা ৮৫-এর উপধারা ১-এ যে 15টা ক্ষেত্র বলা আছে, ওই 15টা ক্ষেত্রের বাইরে আর যে সমস্ত ব্যর্থতা, সেই ক্ষেত্রে সহকারী কমিশনার বিচার কার্য পরিচালনা করতে পারবেন। সহকারী কমিশনার বা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা। আর আমরা আগে দেখেছি যে ধারা ৮৫-এর উপধারা ১-এ যে 15টা যে ক্ষেত্র আছে, এই সমস্ত ক্ষেত্রে বিচার করবেন হলো ধারা ৮৬-তে বর্ণিত কর্মকর্তা। ধারা ৮৬-তে ধারা ৮৬-তে মামলার ভ্যালু উল্লেখ আছে। ভ্যাটের মামলার ভ্যালু করা হয়, মূল্য নির্ণয় করা হয়। সেই মূল্য অনুসারে নির্দিষ্ট অফিসারের কাছে এই মামলাটা যায়। আর সেখানে আমরা পরে দেখব, সেখানে সবচেয়ে বেশি বড় মামলার বিচার করতে পারেন কমিশনার। আর এখন আমরা দেখলাম যে ওই 15টা ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাবাভ যে কোনো কর্মকর্তা বিচার কার্য সম্পাদন করতে পারবেন। উপবিধি ৩-এ বলা আছে যে কারণ দর্শানোর নোটিশ জারি করবে, আর হলো ১০,০০০ থেকে ১ লক্ষ টাকা জরিমানা করা যাবে। এইটা হলো ইম্পর্টেন্ট। ১০,০০০ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা যাবে। তাহলে মূল কি দাঁড়ালো? মূল দাঁড়ালো হলো যে ধারা ৮৫-এর উপধারা ১-এ যে আমরা 15টা ক্ষেত্র দেখেছি, সেই সকল ক্ষেত্রে জরিমানা সুনির্দিষ্ট করে সেখানে বলা আছে যে 10,০০০ টাকা অথবা ২,০০০ টাকা। তারপরে বলা আছে যে 50 থেকে অর্ধেক বা সমপরিমাণ। তারপরে বলা আছে যে 30% থেকে 50%, এরকম অনেকগুলো বিষয় সেখানে উল্লেখ আছে। আর সেই বিচারগুলো করবে ধারা ৮৬ অনুসারে যথোপযুক্ত কর্মকর্তা মামলার মূল্য অনুসারে। আর এখন আমরা দেখলাম যে এর বাইরে যে সমস্ত ভায়োলেশনগুলো হবে, সেক্ষেত্রে মিনিমাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার এই মামলার বিচার করতে পারেন এবং সেখানে জরিমানা হবে ১০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা। এর ভেতরে বিচারক যা ফয়সলা করবেন সেটা হবে। উপবিধি ৪-এ বলা আছে যে অতিরিক্ত তথ্য দিয়ে কারণ দর্শন নোটিশ জারি করা যাবে। তারপরে বলা আছে যে উপবিধি ৫-এ বলা আছে যে ধারা ৭৩-এর উপধারা ২-এর বিধান অনুসরণ করতে হবে। অর্থাৎ আমরা ধারা ৭৩-এ দেখে আসছি যে বিচারের যে প্রক্রিয়া, কারণ দর্শন নোটিশ জারি, তারপরে
এর জবাব দেওয়া, তারপরে হিয়ারিং নেওয়া, তারপরে চূড়ান্ত আদেশ জারি করা, যে প্রক্রিয়া ধারা ৭৩ আমরা দেখেছি, সেই সেম ধারা ৭৩-এর প্রক্রিয়া এখানে অনুসরণ করতে হবে। উপবিধি ৬ বলা আছে যে এরপরে কর নির্ধারণ এবং জরিমানা আরোপের চূড়ান্ত আদেশ জারি করবে। উপবিধি ৭-এ বলা আছে যে চূড়ান্ত আদেশে অতিরিক্ত তথ্য সন্নিবেশ করা যাবে। আর ৮-এ বলা আছে যে যদি কারণ দর্শানোর নোটিশের জবাব পাওয়া না যায় তাহলে প্রাপ্ত দলিলাদের ভিত্তিতে জরিমানা আরোপ করে আদেশ জারি করা যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা ভ্যাট আইনের ধারা ৮৫-র উপধারা ১-এর ক এবং উপধারা ২ আলোচনা করলাম। এখানে মেন কথা হলো উপধারা ১-এর কতে আমরা দেখলাম যে উৎসে কর্তন সংক্রান্ত কোনো ভায়োলেশন যদি হয় তাহলে তার জরিমানার বিধান কি। আর ২-এ দেখলাম যে উপধারা ১-এর যে ১৫টা ক্ষেত্র, এর বাইরের কোনো ভায়োলেশন যদি সংঘটিত হয় সেই ক্ষেত্রে জরিমানার বিধান কি, এটা আমরা দেখলাম উপধারা ২-এ। তাহলে উপধারা ১ হলো ১৫টা সুনির্দিষ্ট ক্ষেত্র এবং যেখানে বিচার করবেন ধারা ৮৬-তে বর্ণিত কর্মকর্তা। উপধারা ১-এর কতে দেখলাম যে উৎসে কর্তন করার ক্ষেত্রে জরিমানার পরিমাণ কি হবে। উপধারা ২-এ দেখলাম যে উপধারা ১-এর যে ১৫টা ক্ষেত্র, এই ১৫টা ক্ষেত্র ছাড়া আর যত ভায়োলেশন আছে সেই সমস্ত ভায়োলেশনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ কত হবে, ১০,০০০ থেকে ১,০০,০০০ টাকা হবে এবং বিচার করবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা। তো প্রিয় দর্শকবৃন্দ, এই আমরা এখন ধারা ৮৫ আলোচনা করছি। তো ধারা ৮৫-তে বেশ আরও ৬টা উপধারা আছে, আমরা আগামীতে আলোচনা করব। তো আমি আশা করি যে আজকে এবং গত দুইটা সম্ভবত সেশন আমরা শেষ করেছি এই জরিমানা সংক্রান্ত বিষয় নিয়ে। তো ভ্যাট আইনে জরিমানা আরোপ করা সংক্রান্ত যে বেসিক বিষয়গুলো আমি আশা করি যে আমাদের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পেরেছেন। তো আমি আজকে আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, পরবর্তী সেশনে অ্যাটেন্ড করার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।